নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। নেতাজি ইন্ডোরের বৈঠক অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদের সঙ্গে আজকে এই বৈঠক করলেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে এই লাইনে বলবেন, সেটা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনেন বা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতির সঙ্গে পরিচিত, তারা আগে থেকেই ওটা অনুমান করা যায়। এটা খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যেটা করলেন, যে পুরো দায়টা, এই যে অশান্তির দায় মুর্শিদাবাদে গত কয়েকদিন ধরে হচ্ছে, মুর্শিদাবাদের ধুলিয়ান শামসেরগঞ্জ এলাকায় যে দাঙ্গার দায়, সেটা সরাসরি তিনি বিজেপির ঘাড়ে ফেলে দিলেন। শুধু বিজেপির ঘাড়ে ফেললেন তাই নয়, এটার সঙ্গে তিনি বিএসএফকে যুক্ত করে দিলেন। এর আগে আমরা দেখেছিলাম দলীয় স্তর থেকে দলীয় মুখপাত্ররা বলতে শুরু করেছিলেন যে বিএসএফ লোক ঢুকিয়েছে। এবার তিনি সেটা বললেন মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে একবারে, এবং এর জন্য তিনি ছাড় দিলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। আগে শুনে নিন ইনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে ঠিক কি কথা বললেন। इसमें बांग्लादेश का हाथ है। अगर हाथ है तो इसको जिम्मेदारी तो सेंट्रल गवर्नमेंट का है कि बीएसएफ बॉर्डर संभालते हैं, हम नहीं संभालते हैं। ये अधिकार हमारे पास नहीं है। स्टेट गवर्नमेंट का पास बॉर्डर संभालने का अधिकार नहीं है। तो आपने क्यों अलाउ किया? क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया? कोई फेद आपको देना पड़ेगा। आप चाहते हैं पोलराइजेशन करने के लिए, हिंदू और मुस्लिम में भागाभागी करने के लिए। आप चाहते हैं क्या आपका जुमला सरकार खाली कहे हम हिंदू का है और कोई धर्म का नहीं है। आप सिख का बारे में कहो, सिख आपको छोड़ेगा। शेड्यूल कास्ट का बारे में कहो, शेड्यूल कास्ट आपको छोड़ेगा। ट्राइबल का बारे में कहो, ट्राइबल आपको छोड़ेगा। आप भाग करना नहीं, जुड़ना करो, जोड़ो, भाग मत करो, हिंदुस्तान को जोड़ो। हिंदुस्तान को एकता नहीं रहेगा तो देश टुकड़ा हो जाएगा। ये बात आपका क्या ध्यान में नहीं रहता? हम खरीद में जाते हैं तो हमारा खिलाफ में क्या क्या मेरे को टाइटल भी बदल देता है बीजेपी। बहुत रुपया है। पूरा हिंदुस्तान में जितना नेटवर्क है सब बंगाल मक्का खिलाफ में लिखता है। जितना भी आईटी सेक्टर है उसका, वो सब अमित शाह का कंपनी ज्यादा है। ये आप लोग को ध्यान होना चाहिए। उसका इसका साथ बराबर संपर्क है। मैं पहले को भी नाम नहीं लिया उनका, लेकिन अगर होम मिनिस्ट्री खुद কালিদাসের মতো যে গাছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই, কিচ্ছু করার নেই। इतना जल्दीबाजी आपका क्यों है? आप तो प्राइम मिनिस्टर कभी नहीं बनेंगे। मोदी जी चला जाने के बाद आप क्या करेंगे? आपको तो আপনাকে তো হামাগুড়ি দিতে হবে। সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি। মোদিজিকে আমি রিকোয়েস্ট করব, দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন। সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে, আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন। এন্ড মুর্শিদাবাদ জেলা হলেও সিটটা কিন্তু মালদার মধ্যে পড়ে, এবং ইটস এ প্রি প্ল্যান্ড কমিউনাল রাইটস ইফ আই সে সো। কারণ আমিও পাবলিকের কাছ থেকে অনেক ইনফরমেশন পাচ্ছি। আপনারা শুনলেন। ফলে অমিত শাহ দপ্তর থেকে একটি খবর করেছিল এএনআই। সেখানে টুইটে বলা হয়েছিল যে স্বরাষ্ট্র মন্ত্রকের যে প্রাথমিক এনকোয়ারি, তাতে যারা অবৈধ অনুপ্রবেশকারী আছে, বাংলাদেশের দুষ্কৃতী আছে,
এই ঘটনার সঙ্গে তারা জড়িত বলে প্রাথমিক তদন্তে উঠে এসছে। ব্যাস, মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে এটার সঙ্গে দুয়ে দুয়ে 4 করে দিলেন। তিনি সরাসরি শুধু অমিত শাহকে আক্রমণ করে থেমে থাকলেন না, তিনি বিএসএফকেও আক্রমণ করলেন। এবং বিএসএফ লোক ঢুকিয়েছে এটা তৃণমূল কংগ্রেস আগে বলেছিল, এবার বিএসএফকে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী নিজের চেয়ারে থেকে। এবং উনি স্বীকার করে নিলেন যে এই যে স্টোন পেল্টিং, যেটা একটা সময় আমরা কাশ্মীরে দেখতাম যে এই স্টোন পেল্টিং, এবার সেটা ফিরে এসেছিল দেখলাম মুর্শিদাবাদে। কাশ্মীরে কমে গেছে, এখন মুর্শিদাবাদই নয়া কাশ্মীর হয়ে উঠছে আস্তে আস্তে। এবং সেখানে মুখ্যমন্ত্রী বললেন যে 500 টাকা দিয়ে এদের হায়ার করা হয়েছিল, 3 মাস ধরে এর প্ল্যানিং চলেছিল, এটা পূর্ব পরিকল্পিত। এই পুরো জিনিসটাই উনি মুখ্যমন্ত্রী হিসেবে হাজির ছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে বার্তার থেকে অনেক বেশি বার্তা উনি রাজনৈতিকভাবে সেখানে সামনে রাখলেন। এবং যারা ইমামরা এসেছিলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা এসেছিলেন, তাদের সরাসরি বলে বুঝিয়ে দিলেন যে এখানে নয় আন্দোলনটা করতে, ওয়াকফ নিয়ে দিল্লিতে। কারণ যেহেতু দিল্লি সরকার এটা আইনটা লাগু করেছেন এবং তিনি যে এই ওয়াকফ আইন এখানে লাগু হতে দেবেন না সেটা তো আগে তিনি স্টেটমেন্ট দিয়েই বলে দিয়েছেন, এবং তাদের সর্বধর্ম সমন্বয়ের কথা বললেন। তাহলে এই পর্যন্ত তো মমতা বন্দ্যোপাধ্যায় যে বলবেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় যে অন্যের ঘাড়ে দোষ চাপাবেন, এটাই ওনার রাজনীতির স্টাইল। যে আপনি বিভিন্ন দুর্নীতি হোক, যেমন ধরুন শিক্ষা দুর্নীতি, সরাসরি নিজের গা থেকে দায় ঝেড়ে ফেলে তিনি রামবামের ঘাড়ে ঢেলে দিচ্ছেন। এবং এখানেও এন্টায়ার দাঙ্গা বা সাম্প্রদায়িক হানাহানির দায় সেটা ঠেলে দিলেন বিজেপির ঘাড়ে, এবং আরো এক কদম এড়িয়ে অমিত শাহকে তিনি সরাসরি কাঠগড়ায় তুললেন। এবার যে প্রশ্ন অবধারিতভাবে ওঠে, মুখ্যমন্ত্রী কি বললেন? বললেন 3 মাস ধরে এর ছক করা হচ্ছিল ফার্স্ট। তাহলে 3 মাস ধরে এর যদি ছক করা হয়, তাহলে অবধারিতভাবে যেটা প্রশ্নটা উঠবে, তাহলে রাজ্য পুলিশের কাছে কোনো খবর ছিল না কেন? রাজ্য পুলিশ কি করছিল? আইবি আছে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কি ঘুমাচ্ছিল? তাদের কাছে কোনো খবর নেই? তাহলে তারা 3 মাস ধরে এত বড় একটা পরিকল্পনা যদি হয়, তাহলে আমাদের ধরে নিতে হবে যে সেই পরিকল্পনা যদি পুলিশের কাছে না যায়, যে এই পুলিশ আমাদের নিরাপত্তা কতটা দিতে পারবে, কারণ এটা বিভিন্ন জায়গায় সীমান্তবর্তী এলাকা, তাহলে সেই পুলিশ আমাদের নিরাপত্তা কতটা দিতে পারবে, এই প্রশ্নটা কিন্তু আজকে খুব প্রাসঙ্গিকভাবে মুখ্যমন্ত্রী নিজেই তুলে দিলেন। দ্বিতীয়ত, উনি যেটা বললেন দাঙ্গা, কিন্তু দাঙ্গা কথাটা আমি জানি না, দাঙ্গাটা তো দুটো সম্প্রদায়ের মধ্যে হয়। এখানে তো শুধুমাত্র হিন্দুরাই মার খেয়েছেন, হিন্দুরা ঘর ছেড়ে চলে গেছেন, এখনো কেউ ঝাড়খণ্ডে আছেন, এখনো যেটা দেখলাম মালদায় ত্রাণ শিবিরে আছেন। উনি কিন্তু একবারও তাদের এই ত্রাণ শিবিরে কেন গেলেন, হিন্দুদের এই যে নিজ ভূমে যে পরবাসী হয়ে গেলেন, সেইটা নিয়ে কোনো কথা বলেননি। কিন্তু বলেছেন যে সমস্ত পরিবার মারা গেছে তাদের উনি 10 লক্ষ টাকা করে দেবেন এবং এই ঘরগুলো বানিয়ে দেবেন। কিন্তু হিন্দুরা কেন ঘর ছেড়ে যেতে হলো সেটা কিন্তু উনি পরিষ্কার করে বলেননি। এবার আসুন দ্বিতীয় পর্যায়ে। উনি বললেন প্রথমত পরিকল্পনা বিজেপির, পরিকল্পনা অমিত শাহের, তারপর ওখানে দাঙ্গাটা করা হলো। এবার দ্বিতীয় যে প্রশ্ন, তাহলে সেক্ষেত্রে পুলিশ ওখানেই বা কি করছিল? আমরা যদি এই সংঘর্ষের পর দেখি, অশান্তির পর দেখি, সেটা কিন্তু দেখব বারবার করে পুলিশকে বলা হয়েছে, পুলিশকে বারবার করে ডাকা হয়েছিল এবং পুলিশ তাতে আসেনি। 3 দিন পর পুলিশ অ্যাক্টিভ হয়ে ওঠে। কখন পুলিশ অ্যাক্টিভ হলো? যখন আধা সামরিক বাহিনী আদালতের নির্দেশ মেনে ওখানে ঢুকলো, এবং তার আগে ডিএম নিজে আধা সামরিক বাহিনীকে ডেকেছিল। তো পুলিশ অ্যাক্টিভ হতে এত দেরি হলো কেন? কার নির্দেশে পুলিশ 3 দিন বসে থাকলো? নাকি পুলিশ থই খুঁজে পায়নি সেখানে? তাহলে সেটা তো তদন্তের আওতায় আসা দরকার। মুখ্যমন্ত্রী যেখানে বলছেন বিএসএফ এর রোল নিয়ে উনি তদন্ত করবেন, বিএসএফ কেন গুলি চালিয়েছিল উনি তদন্ত করবেন, আদালতে গিয়ে রাজ্য সরকার বলছে বিএসএফ এর প্রয়োজন আছে, মাটিতে দাঁড়িয়ে বলছেন বিএসএফ কেন লোক ঢুকিয়ে গোলমাল পাকালো। ফলে উনি প্রশাসক নয়, পুরোপুরি রাজনীতিক একজন রাজনৈতিক নেতা হিসাবেই আজকে
ভাষণটা দিলেন। কিন্তু যে প্রশ্নটা সব থেকে বড় হয়ে উঠল, এভাবে কি শাক দিয়ে মাছ ঢাকা যাবে? একটা সংঘর্ষের পরও রাজ্যের কোনো দায় নেই, রাজ্যের পুলিশ মন্ত্রীর কোনো দায় নেই, রাজ্য পুলিশের কোনো দায় নেই, আইবির কোনো দায় নেই। এবং তৃণমূল কংগ্রেসের লজিক হচ্ছে ওটা কংগ্রেসের এলাকা, যেহেতু কংগ্রেসের সাংসদ জিতেছিল। কিন্তু এমএলএ কার, পঞ্চায়েত কার, পুরসভা কার? কংগ্রেসের এমপি জিতেছিল বলে ওটা কংগ্রেসের এলাকা হয়ে গেল? কি সহজ সরল আর কি মুখ্যমন্ত্রীর বক্তব্য, যে ওখানে তৃণমূল কংগ্রেস করেনি, কারণ তৃণমূল কংগ্রেস নেতাদের বাড়ি আক্রান্ত হয়েছে, ওটা কংগ্রেসের এলাকা, কংগ্রেসের সাংসদের এলাকা। গনি খান চৌধুরীর ফ্যামিলির ঈশা খান যেহেতু জিতেছেন, ওটা তার এলাকা, নাম বলেননি ঈশা খানের। তাহলে তৃণমূল কংগ্রেসের যে বিধায়ক ছিল, তৃণমূল কংগ্রেসের যে পঞ্চায়েত ছিল, তারা কি করলো? যে পুরসভা ছিল, তাদের কোনো ভূমিকা নেই, সব ভূমিকা সাংসদের। ক্ষমতায় আছে তৃণমূল কংগ্রেস। ওই যে বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর আজ পর্যন্ত কোনো ঘটনার দায় কিন্তু উনি স্বীকার করেন না। কিছু হলেই তিনি সেটা নানা রকম চক্রান্ত, ষড়যন্ত্র গল্প করেন, ফাঁদেন, বা অবলীলায় অন্য কোনো রাজনৈতিক দলের ঘাড়ে উনি দায়টা চাপিয়ে দেন। এক্ষেত্রেও তাই হলো। তিনি অবলীলায় সেটা কোনো সময় বিজেপির ঘাড়ে ফেললেন, কোনো সময় কংগ্রেসের ঘাড়ে ফেললেন, আবার একই সঙ্গে একে কংগ্রেসকে দায়ী করছেন, আবার বলছেন আমি এখান থেকে ইন্ডিয়া কে বলছি, ইন্ডিয়া জোটকে আর কি, যে এটা একসঙ্গে লড়ার কথা। অর্থাৎ ওনার ইচ্ছা মতো উনি কংগ্রেসকে দাগিয়ে দেবেন, ওনার ইচ্ছা মতো ইন্ডিয়া জোট ওনার সাথে এক হয়ে যাবে আর কি। রাজনীতিটা উনি নিজের ইচ্ছা মতো করবেন। কিন্তু আলটিমেট মুখ্যমন্ত্রী এই যে কথাগুলো বললেন, তাতে যারা বাংলা ছেড়ে ঝাড়খণ্ড বা বাংলারই আরেকটা জেলায় চলে গেছেন, তাদের মধ্যে কি আস্থা ফিরবে? কারণ উনি কিন্তু পুরো জিনিসটা দায়টা চাপিয়ে দিলেন বিজেপির ঘাড়ে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর ঘাড়ে, এবং রাজ্যের কোনো ভূমিকা নেই বলে এক প্রকার উনি বলেই দিলেন। কিন্তু ওখানকার যে মানুষগুলো, তাদের কাছে তো পরিস্থিতি অন্যরকম, তাদের যে এক্সপিরিয়েন্স সেটাও তো অন্যরকম মুখ্যমন্ত্রীর বক্তব্যের সঙ্গে, যেটা এখন কোনো মিলই নেই। তারপরে কি তারা আবার ফিরে আসতে পারবেন? এই প্রশ্নটা কিন্তু সব থেকে বড় হয়ে উঠেছে। এবং মুখ্যমন্ত্রী যেমন আজকে ইমামদের সভায় বললেন যে, এবং মোটামুটি যারা মুসলিম আছে তাদের এর থেকে বাদ দিয়ে দিলেন। আমরা দেখলাম যে তৃণমূলের লোকেরা ওখানে বলে বেড়াচ্ছেন যে তাদের দলের কিছু ছেলে করেছে, ওখানকার বিধায়ক, ওখানকার সাংসদ, তারা বলছেন তাদের দলের ছেলেরাই করেছে, তৃণমূলের ছেলেরাই করেছে। কিন্তু মুখ্যমন্ত্রী তার থেকে পুরোপুরি দায়িত্ব ঝেড়ে ফেললেন এবং পুরোটা বিজেপির ঘাড়ে চাপিয়ে দিলেন। অর্থাৎ ওখানকার যে সমস্ত লোকাল ছেলেকে তৃণমূলের নেতারা দোষারোপ করছিল, তাদেরকেও কিন্তু উনি এর থেকে সরিয়ে দিলেন। আমি জানি না এরপরে পুলিশি তদন্ত কত দূর হবে, এবং পুলিশি তদন্ত যদি হয়ও তাহলে সেটা ঠিক পথে এগোবে কিনা। এখন পর্যন্ত 200-র ওপর গ্রেপ্তার হয়েছে। ফলে যারা গ্রেপ্তার হয়েছে তাদের আইডেন্টিটি কি প্রকাশ করা হবে? তারা কোন দলে, তারা কি বিজেপি করেন? তাহলে সেই আইডেন্টিটিটাও প্রকাশ করা হোক। যাদের এই ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, তার জন্য এবং খুন, 2 জন গ্রেপ্তার হলেন, তারা কি বিজেপি করেন? ফলে তাদের আইডেন্টিটি কি প্রকাশ করা হবে? হবে না। নিশ্চিত থাকুন, যেমন আরজি করে 14ই আগস্ট যে ভাঙচুর হয়েছিল, কলকাতা পুলিশ তদন্ত করেছিল, আজ পর্যন্ত কোনো আইডেন্টিটি কারোর প্রকাশিত হয়নি যে কারা সেদিন ভাঙচুর করেছিল। এখানেও নিশ্চিত থাকুন, এক্ষেত্রেও হবে না। কিন্তু মুখ্যমন্ত্রী কি জনগণকে বিশ্বাস করাতে পারবেন? সেটাই হচ্ছে কিন্তু মূল কথা। উনি ওনার সংখ্যালঘু ভোট যাতে অটুট থাকে, তাদের সমস্ত রকম আশ্বাস দেওয়ার উনি চেষ্টা করেছেন। কিন্তু উনি একই সঙ্গে যে সমস্ত হিন্দু যারা ওখান থেকে মার খেয়ে চলে গেলেন, যারা নিজ ভূমে পরবাসী হলেন, তারা কি আস্থা রাখতে পারবেন? সময় যত গড়াবে আমরা সেটা বুঝতে পারব। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত